উপন্যাস আমাদের সবার খুব চেনা একটা জিনিস তাই না? কিন্তু এর ভেতরেই লুকিয়ে আছে একটা দারুণ রহস্য। চলুন আজ আমরা একসাথে সেই রহস্যটা খুঁজে বের করি। তো উপন্যাস পড়লে মনে হয় এটা তো চিরকাল ধরেই আছে, কিন্তু মজার ব্যাপার হলো এটা আসলে খুব আধুনিক একটা আবিষ্কার। কিন্তু কেন, কিভাবে, সেই প্রশ্নটারই উত্তর খুঁজব আমরা। তো যে কোনো তদন্ত শুরু করার আগে তো মূল সূত্রটা পরিষ্কার থাকা চাই, তাই না? উপন্যাস আসলে কি? এটা কিন্তু শুধু একটা লম্বা গল্প না, এর একেবারে কেন্দ্রে থাকে একজন সাধারণ মানুষ, তার নিজের মনের ভেতরে লড়াই আর তার চারপাশের সমাজ। এই সংজ্ঞাটা কিন্তু খুব জরুরি। এটা মাথায় রাখলেই আমাদের পুরো তদন্তটা বুঝতে সুবিধা হবে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, এক আশ্চর্যজনক আবিষ্কার। চলুন দেখি কেন এই শিল্পটা এত নতুন, আর এর জন্ম হতে ঠিক কি দরকার ছিল। আমাদের মধ্যে একটা ধারণা কাজ করে যে পুরনো দিনের গল্পগুলোই হয়তো ধীরে ধীরে উপন্যাসের চেহারা নিয়েছে, কিন্তু ব্যাপারটা আসলে একদমই তা নয়। উপন্যাসের জন্মের জন্য দরকার ছিল একেবারে নতুন এক ধরনের সমাজ, এমন একটা সমাজ যা ইতিহাসে এর আগে কখনো ছিলই না। তো পরের প্রশ্নটাই হলো, পুরনো সমাজে কিসের অভাব ছিল? মানে কোন জরুরি জিনিসগুলো ছিল না, যার জন্য উপন্যাসের জন্ম হতেই পারছিল না? এই স্লাইডটা দেখলেই না ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এখানে দুটো যুগের পাশাপাশি তুলনা করা হয়েছে। দেখুন, মধ্যযুগে কি হতো? সমাজটা ছিল একেবারে বাঁধা, কে রাজা কে কৃষক সব ঠিক করা। সবার পরিচয়টা ছিল দলগত, জীবন চলত ভাগ্য আর কর্তব্যের ওপর। কিন্তু আধুনিক যুগে গণতন্ত্র আসার সাথে সাথে একটা বড় পরিবর্তন আসলো, ব্যক্তি স্বাধীনত্ব। মানুষ নিজেকে আর শুধু একটা দলের অংশ হিসাবে দেখছে না, বরং একজন আলাদা ব্যক্তি হিসাবে ভাবা শুরু করল। আর এই যে আমি বা ব্যক্তি, এই বোধটাই হলো উপন্যাসের আসল মশলা। এই ব্যাপারটাকেই খুব সুন্দর করে ধরেছেন বাংলা সাহিত্যের একজন দিকপাল সমালোচক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায়। তিনি কি বলছেন, যে মধ্যযুগের মানুষ নিজেকে একটা শ্রেণীর প্রতিনিধি হিসাবেই দেখত, নিজের আলাদা অস্তিত্বের কথা ভাবতই না। আর ব্যক্তিত্বের এই যে অভাব, এটাই ছিল উপন্যাস জন্মানোর পথে সবচেয়ে বড় একটা দেয়াল। বেশ, তাহলে উপন্যাসের জন্ম যদি আধুনিক যুগে হয়, তাহলে এর পূর্বপুরুষকে আমাদের তদন্তের প্রথম সন্দেহভাজন প্রাচীন মহাকাব্যগুলো। একবার রামায়ণ বা মহাভারতের কথা ভাবা যাক। এগুলোর গল্পগুলো কি বিশাল, তাই না? এর নায়ক হয় দেবতা, নয়তো দেবতার মতো কেউ। তাদের জীবনের উদ্দেশ্যও বিশাল, ধর্ম রক্ষা করা, যা এক মহাজাগতিক ব্যাপার। এখানে সাধারণ মানুষের রোজকার জীবনের ছোট ছোট আনন্দ, দুঃখ বা সমস্যার কোনো জায়গাই নেই। তাহলে রায়টা পরিষ্কার, মহাকাব্য নিঃসন্দেহে সাহিত্যের অমূল্য সম্পদ। কিন্তু উপন্যাসের সরাসরি পূর্বপুরুষ এরা নয়, এদের ডিএনএটাই আলাদা। তার মানে আমাদের তদন্ত এখনও শেষ হয়নি, সামনে এগোতে হবে। তাহলে আমাদের তদন্তের পরের ধাপে যাওয়া যাক। এবারের সন্দেহভাজন নীতিকথা বা উপদেশমূলক গল্পগুলো। এই ধরনের গল্পের সবচেয়ে চেনা উদাহরণ হল পঞ্চতন্ত্র। ছোটবেলায় আমরা তো সবাই এর গল্প পড়েছি বা শুনেছি, কিন্তু এর ভেতরে কি উপন্যাসের কোনো সূত্র লুকিয়ে আছে? চলুন তো খুঁজে দেখি। এখানেই আসলে মূল পার্থক্যটা ধরা পড়ে যায়। দেখুন, উপন্যাসের কাজ কি? জীবনকে তার সব জটিলতা নিয়ে দেখানো, কিন্তু পঞ্চতন্ত্রের একটাই উদ্দেশ্য, নীতিশিক্ষা দেওয়া। এর চরিত্রগুলো জটিল নয়, তারা শুধু ভালো বা খারাপের প্রতীক। গল্পটা এখানে আসল নয়, আসল হলো গল্পের শেষের শিক্ষাটা। কাজেই পঞ্চতন্ত্র শেখার জন্য দারুণ একটা বই, কিন্তু এর যে কঠোর নৈতিকতার ফ্রেম, সেটা বাস্তবতাকে ঠিকমতো ফুটতে দেয় না। তার মানে এটাও উপন্যাসের পূর্বপুরুষ নয়। আমাদের তদন্তে এটাও একটা ভুল সূত্র। আচ্ছা, তাহলে মহাকাব্যও না, নীতিকথাও না, দুটো সূত্রই ভুল প্রমাণিত হল। কিন্তু এরপর আমাদের তদন্ত এমন একদিকে মোড় নিল যা ছিল একেবারে অপ্রত্যাশিত, আর আমরা এক যুগান্তকারী আবিষ্কারের মুখোমুখি হলাম। উপন্যাসের আসল পূর্বসূরি লুকিয়েছিল বৌদ্ধ জাতকের গল্পগুলোতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, এগুলো মূলত বুদ্ধের আগের জন্মের গল্প। কিন্তু এদের মধ্যেই আমরা উপন্যাসের আসল ডিএনএ খুঁজে পাই। প্রমাণগুলো একবার দেখুন, এগুলোই কিন্তু পুরো মামলাটা ঘুরিয়ে দেয়। জাতকের গল্পে কোনো দেবতা বা সুপারহিরো নেই। কারা আছে? আমাদের মতো সাধারণ মানুষ, ব্যবসায়ী, ছুতার মিস্ত্রি, এমনকি নাপিত পর্যন্ত। তাদের জীবনের খুব সাধারণ সমস্যা, যেমন ধরুন ব্যবসায় লাভ লোকসান বা পারিবারিক ঝগড়া, সেগুলোই গল্পের বিষয়। চরিত্রগুলো কোনো দেবদূত নয়, তাদের মধ্যে রাগ, লোভ, হিংসা, এই খুব মানবিক অনুভূতিগুলোই কাজ করে। আর এখানেই প্রথমবার বাস্তবতাকে শুধু কোনো শিক্ষা দেবার জন্য নয়, বরং বাস্তবতার জন্যই তুলে ধরা হয়েছে। এক মুহূর্তের জন্য মহাকাব্যের একটা দৃশ্য ভাবুন তো। একজন দৈব নায়ক
ধর্ম রক্ষার জন্য এক বিরাট মহাজাগতিক যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। আর এবার এই স্লাইডটা দেখুন। জাতকের একটা গল্পে কি হচ্ছে, একজন সাধারণ ব্যবসায়ী শুধু ধনী হওয়ার লোভে বিষাক্ত মিষ্টি দিয়ে আরেকজনের ক্ষতি করার ফন্দি আটছে। ভাবা যায় কোনো মহাজাগতিক যুদ্ধ নয়, নিছক লোভ। এটা কতটা বাস্তব, কতটা জটিল। আরে এটাই তো উপন্যাসের দুনিয়া। তাহলে আমাদের এই দীর্ঘ তদন্তের শেষে আমরা কোন সিদ্ধান্তে এসে পৌঁছলাম? এই টাইমলাইনটা পুরো ব্যাপারটা এক ঝলকে বুঝিয়ে দেবে। প্রায় ২৫০০ বছর আগে জাতকের গল্পে বাস্তবতার যে বীজটা বোনা হয়েছিল সেটা মধ্যযুগে মহাকাব্য আর নীতিকথার আড়ালে চাপা পড়েছিল। তারপর আধুনিক যুগে এসে গণতন্ত্র আর ব্যক্তি স্বাধীনত্বের উর্বর মাটি পেয়ে সেই ঘুমিয়ে থাকা বীজটা থেকেই জন্ম নিল আধুনিক উপন্যাস। সুতরাং মোদ্দা কথা হল, মানুষের সাধারণ জীবন নিয়ে বাস্তব গল্প বলার ইচ্ছেটা কিন্তু নতুন নয়, এটা খুব পুরনো। শুধু সেই ইচ্ছেটার উপন্যাস হয়ে ওঠার জন্য একটা সঠিক পরিবেশ দরকার ছিল, আর সেই পরিবেশটাই হল ব্যক্তি স্বাতন্ত্র্যের যুগ। আর এই পুরো আলোচনাটা আমাদের এক নতুন প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আমরা দেখলাম প্রত্যেকটা যুগ তার নিজের মতো করে গল্প বলার ধরন তৈরি করে। যদি গণতন্ত্রের যুগ উপন্যাসের জন্ম দিয়ে থাকে, তাহলে আমাদের আজকের এই ডিজিটাল দুনিয়া, এই ইন্টারনেটের যুগ, ভবিষ্যতে কোনো নতুন ধরনের গল্প বলার জন্ম দেবে। এর উত্তরটা হয়তো আমাদের সময়ের মধ্যেই লেখা হবে।